প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। বাসার বাইরে আসলে সবাই অবশ্যই মাস্ক পরিধান করবা। চলো আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 1 মধ্যযুগের বাংলাদেশ। আমাদের 600 থেকে 900 পর্যন্ত এই সময়টাকে প্রাচীন যুগ বলা হইতো। 900 বা 950। 950-এর পর থেকে যুগটাকে মধ্যযুগ বলা হয়। আমরা জানি যে এই মধ্যযুগে তোমরা জানো যে মুসলিম শাসনের শুরু হয়েছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি প্রথম মুসলিম শাসনের শুরু করেছিলেন আমাদের এই বাংলাদেশে। তখন থেকে বিভিন্ন শাসক আমাদের এই বাংলাদেশ শাসন করেছিল। আজকে আমরা এই সম্বন্ধে পড়ব। তোমরা সবাই বই খাতা সামনে নিয়ে বসো সবাই। মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকে বাংলাদেশে মধ্যযুগের সূচনা হয়। কখন থেকে বাংলাদেশের মধ্যযুগের সূচনা হয়? মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকে আমাদের মধ্যযুগের শুরু হয়। 1204 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি মুসলমান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তোমাদের এই লাইনটা থেকে কয়েকটা নৈবত্তিক হতে পারে। দেখো যে 1204 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1204 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন, রাজার নাম কি? লক্ষণ সেন, সেনকে পরাজিত করে তুর্কি মুসলমান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি তুর্কি মুসলমান সেনাপতি, মানে তুর্কি বলতে তুর্কিস্তানের লোক। এই বখতিয়ার খলজি ছিলেন তুর্কিস্তানের লোক। তুর্কিস্তান বলতে আমাদের এশিয়া মহাদেশের সৌদি আরব বা এর আশেপাশের দেশগুলোর কাছে তুর্কিস্তান আছে, একটা দেশের নাম। আগে ছিল। ওইখান থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসে শাসন কার্য চালিয়েছেন। বাংলাদেশে শুরু হয় মুসলিম শাসন। আমাদের দেশে 1204 খ্রিস্টাব্দ থেকে মুসলিম শাসন শুরু হয়েছিল। পর্যায়ক্রমে তুর্কি মুসলমান সেনাপতি সারা বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার করতে থাকে। তুর্কি মুসলমান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ছিলেন তুর্কিস্তানের মানুষ। তিনি একজন আসলে ছিলেন সেনাপতি, সেনা দলের প্রধান ছিলেন। সেনাপতি বলতে একটা অনেক বড় সেনা দলের প্রধান ছিলেন। তিনি এই বাংলাদেশের মুসলিম শাসনের বিস্তার করেছিলেন। এর আগেই ভারতে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এই 1204 খ্রিস্টাব্দের আগে ভারতে বা ইন্ডিয়াতে মুসলিম শাসনের প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের বাংলাদেশের আগে ভারতে মুসলমানরা শাসন কার্য চালিয়েছিল। দিল্লি ছিল তাদের রাজধানী। মুসলমানদের শাসন যে প্রতিষ্ঠিত হয়েছিল, ওখানে রাজধানীর নাম কি ছিল? দিল্লি। তোমাদের এটা নৈবত্তিক হতে পারে। দিল্লি সুলতানদের পাঠানো সেনাপতিরাই বাংলাদেশের প্রশাসকের দায়িত্ব পালন করতেন। দিল্লির সুলতান তখন ছিল, সুলতানি আমল ছিল। দিল্লির সুলতান সেনাপতিকে পাঠাইতো। দিল্লির সুলতান সেনাপতি বলতে সেনা দলের প্রধানকে প্রশাসকের দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠাইতে হবে। দিল্লি থেকে বাংলাদেশের দূরত্ব আসলেই অনেক দূর। দিল্লি থেকে বাংলাদেশের দূরত্ব, যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না। 1204 খ্রিস্টাব্দের কথা, যোগাযোগ ব্যবস্থাও তখন ওই সময় খুব ভালো ছিল না। ধন সম্পদে ভরা দেশটিতে দিল্লির সুলতানের অধীনে শাসক হয়ে না থেকে স্বাধীনভাবে শাসন পরিচালনার ইচ্ছায় শাসকেরা দিল্লির সুলতানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করত। আমাদের বাংলাদেশটা ছিল অনেক ধন সম্পদে ভরা, বা এখনো
আমাদের এই বাংলাদেশ ধন সম্পদে ভরা। এই কারণে দিল্লির সুলতান যে শাসককে এখানে বাংলাদেশে পাঠাইতো, এখানে ধন সম্পদের লোভে বা এত সম্পদ বেশি ছিল, হ্যাঁ, ওই দিল্লি সুলতানের বিরুদ্ধে মাঝে মাঝে স্বাধীনতা ঘোষণা করতো যে আমি এখানকার রাজা, বা কর দিত না দিল্লির সুলতানকে। এই খবর দিল্লিতে গেলে বিদ্রোহীদের দমন করার জন্য সৈন্য পাঠানো হতো। এই খবর দিল্লিতে গেলে বা দিল্লির সুলতান যখন শুনতো, তখন বিদ্রোহ দমন করার জন্যে দিল্লির সুলতান বাংলাদেশে সৈন্য পাঠাইতো যে তার কর্তৃত্ব বজায় রাখার জন্য। এভাবে কখনো পরাজয় কখনো জয়ের মধ্য দিয়ে চলতে চলতে একসময় পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। কখনো কখনো দিল্লির সুলতান যে তার সৈন্য পাঠাইতো, কখনো কখনো জিততো, কখনো কখনো দিল্লির সুলতান পরাজিত হইতো। এভাবে এক সময় আস্তে আস্তে পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। এই স্বাধীনতা টিকিয়ে থাকে 1334 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই স্বাধীনতা কত সাল থেকে কত সাল টিকে থাকে তোমাদের এটা নৈমিত্তিক হতে পারে। 1334 থেকে 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত এই স্বাধীনতা টিকে ছিল। ইলিয়াস শাহী এবং হোসেন শাহী নামক দুটি শাসক পরিবার স্বাধীনভাবে 200 বছর বাংলাদেশ শাসন করে। তোমাদের এটা নৈমিত্তিক হবে, 200 বছর বাংলাদেশ শাসন করে কোন শাসক? ইলিয়াস শাহী আর হোসেন শাহী, এই শাসকরা বাংলাদেশে 200 বছর শাসন পরিচালনা করেছিল। এর মধ্যে 1526 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়। কত সালে তোমাদের এটা নৈমিত্তিক হবে, কত সালে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? ইন্ডিয়াতে দিল্লির সুলতানি শাসনের অবসান হয় 1526 খ্রিস্টাব্দে। তখন ভারত দখল করে নিয়েছিল আরেকটি মুসলমান শক্তি। যখন তার সুলতানি অবসান হয় দিল্লির সুলতানের, তখন আরেকটা ভারতের শক্তি, মুসলমানদের শক্তি, আরেকটা শক্তি দখল করে নিয়েছিল, আরেক মুসলিম শক্তি, হ্যাঁ, তারা মুঘল নামে পরিচিত। মানে দিল্লি সুলতানকে অবসান ঘটিয়ে এই মুঘলরা দিল্লির শাসন ক্ষমতা গ্রহণ করেছিল। এভাবে দিল্লিকে কেন্দ্র করে ভারতে মুঘল বংশের শাসন শুরু হয়। দিল্লিকে কেন্দ্র করে মুঘলরা তাদের শাসন শুরু করে। শুরু থেকেই বাংলাদেশ দখলে রাখার চেষ্টা করেছে মুঘলরা। আমাদের দেশকে দখলে রাখার চেষ্টা করেছিল, তবে তারা সফল হয়নি। আফগান বংশের মুসলমান শাসকরা কিছুকাল বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখে। আফগান বংশের মুসলিম শাসকরা কিছুকাল বাংলাদেশের স্বাধীনতা টিকে রেখেছিল। এ সময় বিহার অঞ্চলে আফগানদের জমিদারি ছিল। তোমাদের নৈমিত্তিক হতে পারে এটা। কোন অঞ্চলে আফগানদের জমিদারি ছিল? বিহার। বাংলাদেশের সীমানার পরপরেই ইন্ডিয়ার একটা প্রদেশ। আফগানদের বিখ্যাত নেতা শের খান সুর মুঘলদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে। আফগানদের নেতা শের খান সুর মুঘলদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল। তোমাদের এটাও নৈমিত্তিক হবে, কে মুঘলদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল। এভাবে বাংলাদেশে স্বাধীন আফগান শাসন শুরু হয়। এভাবে স্বাধীনভাবে আফগান শাসন বাংলাদেশে শুরু হয়েছিল। পরবর্তী সময়ে সম্রাট আকবরও আমাদের এই বাংলাদেশ দখল করতে পারেনি। পরবর্তীতে সম্রাট আকবর আমাদের এই বাংলাদেশ তিনি দখল করতে পারেনি। বাংলাদেশে বড় বড় জমিদারদের বলা হতো 12 ভূঁইয়া। বাংলাদেশে যে বড় বড় জমিদাররা ছিল, আগে জমিদারি প্রথা ছিল, তাদেরকে কি বলা হতো? 12 ভূঁইয়া। এই 12 ভূঁইয়ারা একজোট হয়ে মুঘলদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রেখেছিল। এই 12 ভূঁইয়ারা বা বড় বড় জমিদাররা আমাদের সবাই একজোট হয়ে বাংলাদেশের স্বাধীনতা
টিকিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় 1610 খ্রিস্টাব্দে বাংলাদেশ মুঘলদের অধীনে আসে। মুঘল সম্রাট জাহাঙ্গীর, মুঘল সম্রাটের নাম কি? জাহাঙ্গীর। তোমাদের এটা নৈবেদ্যিক হবে। 1610 সালে, কত? 1610 সালে বাংলাদেশ মুঘলদের অধীনে আসে। 1610 সালে, তোমাদের এটা নৈবেদ্যিক হবে। স্বাধীনতা হারিয়ে এবার বাংলাদেশ মুঘলদের অধীনে একটি প্রদেশে পরিণত হয়। বাংলাদেশ স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ মুঘলদের অধীনে একটা কি হয়? প্রদেশে পরিণত হয়। ইন্ডিয়ায় যেমন 29টা প্রদেশ রয়েছে, আমাদের বাংলাদেশ ছিল একটা প্রদেশ। এদেশে পরোক্ষভাবে মুঘল শাসন চলে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। মুঘল শাসন কত সাল পর্যন্ত চলে? তোমাদের এটা নৈবেদ্যিক হতে পারে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1757 সালে পলাশির যুদ্ধ, পলাশির প্রান্তরে, এই সুলতান থেকে মুঘল পর্ব পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের শাসনকাল মধ্যযুগ নামে পরিচিত। সুলতান থেকে যে মুঘল পর্ব, বাংলাদেশে মুসলমান শাসনকাল, এই শাসনকালটা মধ্যযুগ নামে পরিচিত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মধ্যযুগটা বাসায় ভালো করে নৈবেদ্যিক লিখবা ও এই পাঠটা ভালো করে পড়বা। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।